মধ্যে ৭১ হতে পারে না। ফলে ৭১-এর মুক্তি পাগল বাঙালি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত যে বাংলা, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলা আমরা পেয়েছিলাম, দেশ যদি স্বাধীন হয় অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ এরকম কিছু মৌলিক অধিকার ছিল। এই অধিকারগুলি বঞ্চিত হওয়ার পরে আবার বলা হয়েছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন, আমাদের দেশে আর কোনো কোটিপতি সৃষ্টি হবে না, সমানভাবে দেশ চলবে, ডাল ভাত মোটা কাপড় তো আমরা পড়তে পারবো, কেউ ২৪ তলায় কেউ গাছতলায় থাকবে, এইটা অন্তত হবে না। এই ছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন। আমরা বিগত দিন কি দেখলাম? এই স্বপ্নের নামে জালিমবাজারা বিদেশে টাকা পাচার করেছে, ২৪ তলা গঠন করেছে, ২ কোটি মানুষ ছিন্নমূল হয়েছে, বস্তিতে ঝুপড়িতে বিভিন্ন ফুটপাতে মানুষ বসবাস করছে, ৫.৫ কোটি মানুষ বেকার এই বাংলায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা তারপরে যে বারবার গণ অবস্থান দেখি, গণ অবস্থানের মধ্যে আপনারা জানেন মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাহলে কি গণ অবস্থান কি মিথ্যা? না, প্রত্যেকবারে যারা জীবন দেয় তারা তো দেয় একটা শোষণ মুক্ত, শোষণহীন সমাজ নির্মাণ করার জন্য, গরিব মানুষ যাতে ডাল ভাত কাপড় এবং একটা ঘর নির্মাণ করতে পারে। এই জন্য তো মানুষ বারবার গণ অবস্থান করে। গণ অবস্থানের চিন্তা কেন ভুলণ্ডিত হয়ে যায়? কোন শাসক দল আবার লুটপাট করে গণ অবস্থান চিন্তাটা তারা দখল করে বন্ধুগণ। এই জন্যই আমরা ৯২ শোষিত, লাঞ্ছিত, অসহায় গরিব মানুষ তাদের সামনে উপস্থিত সঠিক আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল না তাহা সত্ত্বে, ফলে যারা যেসব দলের নেতৃত্বে হয় এই দলগুলি হল লুটপাটের দল। আমরা ৭১ থেকে এই পর্যন্ত যা দেখেছি, যারা ৫৪ বছর ক্ষমতায় ছিল তারা লুটপাট, ধোঁকাবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, নারী নির্যাতন, বিভিন্ন ভাবে শিক্ষা থেকে মানুষকে, জাতিকে দূরে সরায় রাখা, এইভাবে তারা আঙ্গুল বলে একদল মানুষ কলা গাছ হয়েছে। ফলে আমরা জানি এই চিন্তাতে এই সমস্ত বুর্জোয়া রাজনৈতিক দলগুলি কলুষিত করছে, জনগণকে বিদেশে টাকা পাচার করেছে। আমরা পালা বদলের নির্বাচন দেখেছি, কখনো জোট, কখনো মহাজোট, বিভিন্ন তার বাহানা করে মানুষকে যেমন লুটপাট করেছে। বন্ধুগণ, আমরা মনে করি বাসদ মার্ক্সবাদী একটা সঠিক নিয়ম, চিন্তা, আদর্শ ভিত্তিক যদি আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে একমাত্র মানুষের মুক্তি মিলতে পারে। নির্বাচন হলো আমাদের আন্দোলনের একটা অংশ। আমরা যেমন আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দেই। গার্মেন্টস শ্রমিক এবং অটো রিক্সার শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। বন্ধুগণ, গার্মেন্টসে ৬০ লক্ষ শ্রমিক কাজ করে, ফলে এদের বেতন বাড়ে না, এদেরকে পুলিশ লাঠিচার্জ করে। ওই যে ৬০ লক্ষ মানুষ যে গ্রামের মা বোনেরা শহরে বাস করে, এরা কারা? এই দেশের মানুষ। এবং ৫০ লক্ষ আছে অটো শ্রমিক, ড্রাইভার, যারা অটো রিক্সা চালায়, ফলে এরাও তো এই দেশের মানুষ। তারা দেখেন বিদেশ থেকে যখন গাড়িগুলি আনা হয় তখন হয় একটা ট্যাক্স দিতে হয়। ওই গাড়ি যখন বাংলাদেশে আসে তখনও অবৈধ না, যখন সুরঙ্গে থাকে তখনও গাড়ি অবৈধ হয় না। যখন একজন দিন মজুর, ক্ষেত মজুর, সে যখন একটা গাড়ি কিনে তখন এই গাড়িটা, এই অটো গাড়িটা হয়ে যায় অবৈধ। কিশোরগঞ্জ গেলে এই গাড়িটাকে ধরলে ২০০০ টাকা জরিমানা। এই যে দুর্নীতির নিয়ম, আমরা বলতে চাই অটো গাড়িগুলিকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে রুট পারমিট দিতে হবে। ৫০ লক্ষ শ্রমিক অটো শ্রমিক, ৬০ লক্ষ হলো আপনার গার্মেন্টস শ্রমিক, এরপরে ১ কোটি লোক হলো বিভিন্ন পদের যে শ্রমিক, রিক্সা চালায়, ভ্যান চালায়। এই মানুষগুলি এরাই মুক্তিকামী মানুষ, এরাই ৭১ সৃষ্টি করেছিল, এরাই ২৪ সৃষ্টি করেছিল। আপনারা হয়তো জানেন না, এবারের জন্য অবস্থানে একজনও ঢাকা ভার্সিটির ছাত্র জীবন দেয় নাই, জীবন দিয়েছে আমার দেশের এই শ্রমিক, কৃষক। তাদের সংগ্রামের বিনিময়ে বারবার ৭১ তৈরি হয়, ২৪ তৈরি হয়, ৯০ তৈরি হয়। এই শ্রমজীবী মানুষ লড়াই করে এদেরকে টেনে নামায়, অথচ ভোগ করে আবার বড় লোকের দল। আমাদের বোঝা দরকার, এই শাসক গোষ্ঠী বড় লোক, তারা যে চিন্তায় চলে, ওই চিন্তার মধ্যে আমাদের বুঝতে হবে যে একটা রাইস পেলে যেমন ধান দিলে চাল হয়, আর একটা শ্রমিলে কাঠ দিলে ওইটার মধ্যে কাঠ হয়, গাছ দিলে ওই শ্রমিলেকে যদি আমি বলি ধানের বস্তা ডালি, তাহলে চাল হবে না বন্ধুগণ। আর রাইস পেলে যদি আমি গাছের টুকরা নিয়ে যাই, এটা কাঠ হবে না। তাহলে বুঝতে হবে